আজ সূচনাতেই কি পড়বো সেটা বলছি না, কিন্তু তোমরা বোর্ডে কিছু চরণ দেখতে পাচ্ছ। এই চরণগুলো পাঠের মধ্যে দিয়েই এবং ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঠে পৌঁছে যাব। আমরা দেখব যে সাধারণ মানুষ আমাদের সমাজ সভ্যতায় কিভাবে উপেক্ষিত থেকে গেছে আজীবন। দেখি, প্রথমে দেখছি, ইতিহাস তো সংকলিত মানুষের ভিড় শুধু, বলেছেন জীবনানন্দ দাশ। এখন এই সংকলিত মানুষ বলতে বোঝাচ্ছেন কেবলমাত্র রাজা রাজরার কথাই, যারা কেবল ইতিহাসের সমগ্র পাতা জুড়ে অবস্থান করেন। অবস্থান করে না যে সকল মানুষ, তারা হলো শ্রমজীবী মানুষ, যাদের হাতের টানেই সভ্যতার রথ সচল থাকে, কিন্তু তারাই থেকে যায় উপেক্ষিত। তাই রবীন্দ্রনাথ বলছেন, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। রাজা সাম্রাজ্য সকল কিছু চলে গেলেও তাদের কর্মপদ্ধতির কোনো পরিবর্তন হয় না, অথচ তারাই এই সমাজ সভ্যতায় থেকে যান ভীষণভাবে উপেক্ষিত। তাই আরেকজন কবি শঙ্খ ঘোষ বলছেন, আমাদের ইতিহাস নেই, অর্থাৎ সেই শ্রমজীবী মানুষদের কোনো ইতিহাসকারেরা রচনা করেন না, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ সেই ইতিহাস যেন খণ্ডিত, অর্থাৎ উপেক্ষিত শ্রমজীবী মানুষ, যাদের কথা ইতিহাসে ঠাঁই হয় না, সেই শ্রমজীবী মানুষদের নিয়েই আজকের কবিতা। বুঝে গেছো তোমরা আমরা কি পড়তে চলেছি? আমরা পড়তে চলেছি একটি বিশেষ কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। মজুরের প্রশ্ন। এখন এই ইতিহাসহীনতার মধ্যে দিয়েই আরেকজনের কথায় আসতে হয়। সেটা তিনি হচ্ছেন মার্কস। মার্কস বলছেন, শ্রেণী বৈষম্য, অর্থাৎ শ্রমজীবী মানুষরা সারা জীবন বঞ্চিত, শোষিত এবং নিপীড়িত থেকে গেছে যুগ যুগ ধরে। সেই শ্রমজীবী মানুষ যেদিন জাগবে, এই ধনতান্ত্রিক সভ্যতার পতন সেদিন অনিবার্য হবে। এই শ্রমজীবী মানুষদের কথা বা রচনা নিয়েই আমাদের বিখ্যাত কবি, জার্মান কবি ব্রেখট তার কবিতা, অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আমরা প্রবেশ করব, তার আগে আমরা জার্মান সাহিত্য সম্পর্কে একটু জেনে নেব। জার্মান সাহিত্য ভীষণ সমৃদ্ধ সাহিত্য। এখানে ঔপন্যাসিক হিসেবে আমরা পাই পল, ঔপন্যাসিক হিসেবে পাই হাইনে, আর কবি হিসেবে আমরা পাচ্ছি গেটে, কবি হিসেবে আমরা পাচ্ছি স্লেগেল, কবি হিসেবে আমরা পাচ্ছি বার্গার, এবং আমাদের কবি অবশ্যই বেরটোল্ট ব্রেখট। এখন এই বেরটোল্টের সাহিত্যের দিকে যদি আমরা, সমগ্র সাহিত্যের দিকে যদি আমরা নজর দিই, আমরা দেখব সেখানে যেন সেই শ্রেণী বৈষম্যের কথা বারবার উঠে এসেছে। আমরা দেখে নেব তার সাহিত্যের খুব সংক্ষিপ্ত অথচ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। তিনি রচনা করছেন মূলত দ্য থ্রি পেনি অপেরা।
রচনা করছেন থ্রি পেনি অপেরা, রচনা করছেন মহাগণী শহরের উত্থান ও পতন, রচনা করছেন মা ও তার সন্তানেরা, রচনা করছেন দি লাইফ অফ গ্যালিলিও। 1928, 1930, 1941, 1940। কিন্তু তার সমগ্র সাহিত্য আমরা দেখব একটিমাত্র কথার নির্ভর কেন্দ্রে দাঁড়িয়ে আছে তার সমগ্র সাহিত্য, অর্থাৎ শ্রমজীবী মানুষ, তার মর্যাদা এবং তার যেন বলতে শেখা, অর্থাৎ শ্রমজীবী মানুষ যেন কথা বলতে শিখছে। এই বৈপ্লবিক চেতনা যা মার্ক্সীয় দর্শনের মূল কথা, তা তার সমগ্র নাটক কাব্য জুড়ে পরতে পরতে বর্ণিত হয়েছে। এখন আমরা আরেকটু বিষয় দেখব। এখন আমরা ব্রেখটের সম্পর্কে আরেকটু জানব। ব্রেখট একদম ব্রেখটের জন্ম হচ্ছে 1898, মৃত্যু হচ্ছে 1956। এই 1940 এই সময় পর্বে, অর্থাৎ 1940-এর সময় পর্বে তিনি যেন এক অদ্ভুত সাহিত্য নেশায় মগ্ন হয়ে থাকেন। এই তার জীবনের উজ্জ্বল যুগ এই 1940। এই সময় দুটি বিষয় ঘটে গেছে। এক হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধ, আর আরেকটি কি ঘটে গেছে, তার দেশ ত্যাগ। এই দেশ ত্যাগ ও দ্বিতীয় মহাযুদ্ধ তার জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল। সে যেন সেই শ্রমজীবী মানুষের দলের হয়ে আমাদেরই কবিতা কেন বলবো, সমগ্র সাহিত্যে প্রশ্ন তুলছেন যে আমরা উপেক্ষিত কেন, আমরা বঞ্চিত কেন। সেই বঞ্চনার স্বরই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নের মধ্যে বারবার রণিত হয়েছে। এবার আমরা কবিতায় চলে যাব। আমরা মূলত কবিতার প্রথম প্যারাগ্রাফটা ছেড়ে দেব। আমরা আগে কবিতার উদ্দেশ্য সম্পর্কে জেনে নিই, তারপর কবিতার প্রথম প্যারাগ্রাফে পৌঁছে যাব। প্রথম প্যারাগ্রাফে ছেড়ে দিয়ে আমরা যদি দেখি একদম শেষের দিক থেকে, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। অর্থাৎ তরুণ আলেকজান্ডার ভারত জয় করেছিলেন, কিন্তু সত্যি কি তিনি একা করেছিলেন? একলাই নাকি? অর্থাৎ কখনোই তার একার পক্ষে সেই ভারত জয় বা গ্রিক জয় কখনোই, বা মিশর জয়ের কথাই বলো না কেন, কখনোই সম্ভব হয়নি। অর্থাৎ যে সকল মানুষগুলো, যে সৈনিক শ্রমজীবী মানুষদের সাহায্যে তিনি ভারত, গ্রিক, মিশর জয় করেছিলেন, তাদের কথাই ইতিহাসে উপেক্ষিত থেকে গেল। আবার বলছেন গলদের নিপাত করেছিল সিজার, কিন্তু সেখানেও একজন রাধুনী ছিল। অর্থাৎ সেই রাধুনীর যে ন্যূনতম আইডেন্টিটি, সেটাও যেন ইতিহাস উপেক্ষিত। আবার এটাও দেখা যাচ্ছে যে এই যে শ্রমজীবী মানুষ, যাদের সাহায্যেই রাজারা তাদের কাঙ্ক্ষিত সভ্যতার চরম শিখরে উঠেও
উপেক্ষিত থেকে যাচ্ছে সেই শ্রমজীবী মানুষ, অর্থাৎ সৈন্য, তার পেছনে থাকা অন্যান্য অনেক শ্রমজীবী মানুষ, যা ইতিহাসে কখনোই উঠে আসছে না। বিরাট আর্মাডা যখন ডুবল, নিশ্চয়ই এই আর্মাডা, স্পেনের যে নৌবহর, সে একজনের কৃতিত্বের ফল নয়। যে সকল সৈন্য, যে সকল সাধারণ মানুষ তার কৃতিত্বের দাবিদার, যখন তা ধ্বংস হয়েছিল তাদের চোখেও ঝরেছিল অঝোর জল। কিন্তু রাজার কথা ইতিহাস বলে, সেখানে কোনো শ্রমজীবী মানুষের বা সেখানের কোনো সৈনিকের কথা ইতিহাস বলে না। আর কেউ কাঁদেনি। 7 বছরের যুদ্ধে জিতেছিলেন দ্বিতীয় ফ্রেডরিক, অর্থাৎ দ্বিতীয় ফ্রেডারিক 7 বছর যুদ্ধ করে প্রাশিয়ার যুদ্ধ জিতেছিলেন। কিন্তু সত্যিই কি ভেবে দেখা উচিত না, তার একার পক্ষে কি যুদ্ধ করা সম্ভব ছিল? না, কখনোই না। কে জিতেছিল? কবি প্রশ্ন। এখানেই কবি তীব্র আপত্তি, একা তিনি কখনো জেতেননি, সকল মানুষের সহযোগিতায়, সকল সৈন্যের সহযোগিতায় তাকে জিততে হয়েছিল। একলা সে? অর্থাৎ বারবার এই প্রশ্ন, এই শ্রমজীবী মানুষের প্রশ্ন যেন আমাদের একথা জানান দিয়ে যায় যে আমরা বঞ্চিত কেন, আমরা শোষিত কেন, আমাদের কেন ইতিহাস নেই। পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? অর্থাৎ জয়ের পেছনে যে আড়ম্বরপূর্ণ খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সেটাই বা কাদের দ্বারা সম্পন্ন হতো? কিন্তু তাদের কথা, তাদের ন্যূনতম চাহিদার কথাও কি ইতিহাস বলে? কখনোই না। 10 বছরে একজন মহামানব, অর্থাৎ ইতিহাস খুললেই আমরা দেখব একটা যুগ পার হলেই আরেকটা যুগে আরেকজন মহামানব আসছে। এই মহামানব কবি কিন্তু ব্যঙ্গার্থে বলছেন। এই মহামানব অর্থাৎ ইতিহাসের মহামানব আমাদের ব্যক্তিগত জীবনে যার অবদান খুবই সামান্য। খরচ মেটাতো কে? এই মহামানবদের জীবন, আড়ম্বরপূর্ণ জীবন, এই মহামানবদের চাহিদা, এই মহামানবদের যে জৌলুসপূর্ণ জীবনের খরচ কে মেটাতো? সত্যি সাধারণ মানুষ মেটাতো। সাধারণ মানুষের ঘামের দামেই বিক্রি হতো তাদের মহান রাজপ্রাসাদ, সাধারণ মানুষের ঘামের দামেই তাদের জীবন চলতো আড়ম্বরপূর্ণভাবে। কিন্তু তারাই আজ উপেক্ষিত। এরকম প্রশ্ন অনেক আছে, কিন্তু সেই প্রশ্ন আজ তুলছি। কে তুলছে? পড়তে জানে। এখন তুলছে কে? পড়তে জানে। পড়তে জানে মানে সে শিক্ষিত। আমরা লেনিনের কথায় যদি যাই, আমরা দেখব লেনিন বলছেন শিক্ষা আনে চেতনা। সেই লেনিন বলছেন শিক্ষা আনে চেতনা। সেই চেতনার কথাই একজন শ্রমিকের মধ্যে দিয়ে সব পৃথিবীর সমগ্র শ্রমিকের কথা হয়ে দাঁড়িয়েছে। আর সে প্রশ্ন করছে, অর্থাৎ সে শ্রমিক প্রশ্ন করতে শিখেছে। এখন আমরা কবিতার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি, যে এই মজুরের প্রশ্ন। মজুরের প্রশ্নটা কিসের? এক হচ্ছে শোষণের প্রশ্ন, 2 হচ্ছে বঞ্চনার, আর 3 হলো ইতিহাসহীনতার। এই 3 শোষণের, বঞ্চনার ও ইতিহাসহীনতার বিরুদ্ধেই শ্রমজীবী মানুষের প্রশ্ন। অর্থাৎ তাদের যে ইতিহাস নেই, তারা যে সারা জীবন উপেক্ষিত থেকে গেছে, তার বিরুদ্ধেই যেন ক্ষুদ্র স্ফুলিঙ্গ হয়ে দেখা দিয়েছে একজন পড়তে জানা শ্রমজীবী মজুর। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ এখানে পাই, যেমন আমরা এখানে পাই আলেকজান্ডার। গ্রিসের উত্তরে ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন ফিলিপ। এই তৃতীয় ফিলিপের পুত্র ছিলেন আলেকজান্ডার। তিনি সমর কৌশল এবং তার উদ্ভাবনী পদ্ধতির সাহায্যে তিনি গ্রিক, মিশর এবং ভারতবর্ষ জয় করেন। তিনি
26 খ্রিস্টপূর্বাব্দে ভারত জয় করেন এবং অদ্ভুতভাবে তার এই কৃতিত্ব কেবলমাত্র আমরা আলেকজান্ডারকেই দিই, কিন্তু সত্যিই কি তাই? আর তার পেছনে যে থাকা যে শ্রমিক সৈনিক, তাদের কি কোনো মূল্যই নেই? ইতিহাস সেই শ্রমিক ও সৈনিকদের কোনো মূল্যই দেয় না। তারপর দেখব আরেকটা শব্দ, গলদের নিপাত করেছিল সিজার। গল কারা? গল হচ্ছে আরেকটা শব্দ আমরা পাই, গল। এই গল হলো রোমান সাম্রাজ্যের পো নদীর তীরে এক ধরনের উপজাতি বসবাস করত, যারা যাযাবর ছিলেন। এই যাযাবর উপজাতি তারা কিন্তু গল। এরা প্রাচীন ফ্রান্সে, আবার বলছি প্রাচীন ফ্রান্সের অধিবাসী, মূলত প্রাচীন ফ্রান্সের অধিবাসী। এবং এই গলরা দুর্ধর্ষ ছিল, লুট তরাজ খুন জখম এ বিষয়ে তারা সিদ্ধহস্ত ছিল। এই সিজার, আমরা এর পরের শব্দ পাচ্ছি সিজার। আমরা যদি সিজারের দিকে দেখি, এই সিজার রোমের মহান সম্রাট। ইতিহাস যে সাক্ষ্য দেয় সেখান থেকে জানা যায় রোমের মহান সম্রাট এই সিজার কি করেছিলেন না, গলদের অত্যাচার থেকে গোটা রোমান সাম্রাজ্যকে বাঁচিয়েছিলেন। এবং এই স্বৈরতান্ত্রিক শাসক, তিনি স্বৈরতান্ত্রিক শাসক ছিলেন। এই স্বৈরতান্ত্রিক শাসক রোমান সাম্রাজ্যকে একটা শ্রেষ্ঠ ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন। এর পরবর্তীতেই আমরা পাচ্ছি আরেকটি শব্দ, আর্মাডা। পাই আমরা আর্মাডা। আর্মাডা হলো স্পেনের নৌবহর, অর্থাৎ স্পেন সম্রাটের বিখ্যাত নৌবহর হচ্ছে আর্মাডা। তারপরেই আমরা পাই বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ, অপর একটি শব্দ পাই ফিলিপ। এই ফিলিপ যিনি প্রাশিয়ার সম্রাট ছিলেন। এই প্রাশিয়ার সম্রাট ফিলিপ, তার আর্মাডা ছিল। এই আর্মাডা অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে তিনি এই আর্মাডাকে ব্যবহার করেছিলেন এবং 1588 সালে এই ইঙ্গো প্যানিশ যুদ্ধে তার আর্মাডা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। এই খবরে, ধ্বংসের খবরে তিনি ভীষণভাবে কেঁদেছিলেন। সত্যি কি তিনি একা কেঁদেছিলেন? না, তার পেছনে থাকা অজস্র মানুষ ভীষণভাবে কেঁদেছিল, কিন্তু তাদের কথা ইতিহাস কখনোই স্মরণে রাখেনি। এরপরেই আমরা পাচ্ছি দ্বিতীয় ফ্রেডরিক। এই দ্বিতীয় ফ্রেডারিক বা ফ্রেডরিক, এই দ্বিতীয় ফ্রেডারিকের অপর একটি কথা, 7 বছরের যুদ্ধে তিনি জিতেছিলেন। এখন এই দ্বিতীয় ফ্রেডারিক মূলত প্রাশিয়ার রাজা। দ্বিতীয় ফ্রেডারিক এই দ্বিতীয় ফ্রেডারিক মূলত প্রাশিয়ার সম্রাট ছিলেন। এই প্রাশিয়ার সম্রাট ইংল্যান্ডের সাথে সখ্য করেন। তাহলে ইংল্যান্ড যোগ প্রাশিয়া, এর সাথে সখ্য, এদের দুজনের সাথে সখ্য হয়। এদের বিরুদ্ধে যুদ্ধ করেন যারা, তারা হচ্ছে রাশিয়া, অস্ট্রিয়া প্রভৃতি। এই ইংল্যান্ড ও প্রাশিয়ার সাথে যুদ্ধ হয় রাশিয়া ও অস্ট্রিয়া। এই যুদ্ধে জেতেন হচ্ছে দ্বিতীয় ফ্রেডারিক। এই যুদ্ধে বিজয়ী হন দ্বিতীয় ফ্রেডারিক। এই যুদ্ধ চলে হচ্ছে 1756 থেকে 1763 সাল পর্যন্ত। এই যুদ্ধ ছিল সপ্তম বর্ষব্যাপী যুদ্ধ। একে বলা হয় প্রাশিয়ার যুদ্ধ।
প্রাশিয়ার যুদ্ধে। এই প্রাশিয়ার যুদ্ধে সপ্তমবারের প্রচেষ্টায় জয়লাভ করেন দ্বিতীয় ফ্রেডারিক। কিন্তু সত্যি কি তিনি একা জিতেছিলেন? কখনোই না। তার পেছনে থাকা অজস্র মানুষ, সেই অজস্র মানুষ যাদের কথা কিন্তু ইতিহাস মনে রাখে না। এই শ্রমজীবী মানুষদের ইতিহাসহীনতা, বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে পরতে পরতে ব্রেকটে কবিতায় প্রশ্ন রেখেছেন। বেশ, আমরা আজকে এটুকুই রাখি। এর পরের দিন কবিতার সূচনা অংশটা হবে, তার সঙ্গে উৎস। ঠিক আছে, ধন্যবাদ।